একজন লোকের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু সেই বুড়োটা এতটাই বয়স্ক যে সে নিজেও মায়াকে শারীরিকভাবে স্যাটিসফাইড করতে পারে না। তার মধ্যে সেই বয়স্ক বিকৃত লোকটি মায়াকে অনেক টর্চার করে করে এরপর ওকে ধর্ষণ করত, এবং এইভাবেই ওই বিকৃত বুড়ো লোকটা তার মনের নোংরা লালসাগুলো পূরণ করত। একদিন সেই বাসায় শহর থেকে একটি ছেলে আসে, আর সেই ছেলেটিকে দেখে মায়ার ভালো লেগে যায়। ছেলেটিও মায়াকে পছন্দ করে ফেলে এবং দুজনে একটি পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়ে যায়। কিন্তু একদিন সেই ছেলেটি নিজের কিছু স্বার্থ হাসিল করার জন্য মায়াকে বলে সেই ছেলেটির বড় ভাইয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে। মায়া এতেও রাজি হয়ে যায়, কিন্তু যখন ছেলেটির কাজ হাসিল হয়ে যায় তখন ছেলেটি মায়ার সঙ্গে বেইমানি করে বসে, আর এখান থেকেই ঘটনা শুরু হয়। যেই ছেলেটিকে মায়া ভালোবেসেছিল কিছুদিন পর সেই ছেলেরই মৃতদেহ খুঁজে পাওয়া যায়। পুলিশ সন্দেহবশত যখন মায়াকে অ্যারেস্ট করে, এরপরই আস্তে আস্তে মায়ার সম্বন্ধে একটার পর একটা রহস্যজনক ঘটনা আবিষ্কার করতে থাকে পুলিশ। কে এই মায়া, কি তার রহস্য? এদিক দিয়ে পুলিশ আরো তদন্ত করে বের করে যে মায়ার চাচা চাচি কিছুদিন আগে তাদের বাসাতেই আগুনে পুড়ে মারা যায়। তদন্তে আরো বেরিয়ে আসে যে মায়া সেই বুড়ো স্বামীটিকেও কোনো এক অজানা কারণে নিজের বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। এবার পুলিশ পুরো দমে এই কেসগুলো নিয়ে ইনভেস্টিগেশন করা শুরু করে। এই খুনগুলো আসলে কে করেছে, মায়া নাকি অন্য কেউ? আর কি কি ঘটে এই মুভিতে? মুভির সব থেকে বড় টুইস্ট এবং আসল সত্যটা জানার পর সত্যি আপনি অবাক হয়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, মুভিগাজমে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। 2019 সালে রিলিজ প্রাপ্ত এই ক্রাইম থ্রিলার মুভিটির নাম মোক্ষ টু মায়া। মুভির শুরুতেই আমরা মায়া নামে একটি ছোট্ট মেয়েকে দেখতে পাই। মায়ার বাবা মা হঠাৎ একটি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তাই মায়াকে ওর চাচা চাচি সঙ্গে করে নিয়ে যায়। একদিন মায়া রুমের ভিতরে ঘুমিয়েছিল, তখন বাহির থেকে ওর চাচা বাসায় আসে। ছোট্ট নিষ্পাপ ঘুমন্ত মায়াকে দেখে এই শয়তান নোংরা বিকৃত লোকটির মনে খারাপ মতলব জেগে ওঠে এবং ঘুমন্ত মায়ার সামনে গিয়ে ছোট্ট মায়ার শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করতে থাকে। এর ফলে একটা সময় মায়া জেগে যায়, কিন্তু তাও কোনো লাভ হয় না। ওই শয়তান বিকৃত লোকটি মায়াকে জোর করে ধর্ষণ করে। পরের সিনে আমরা দেখতে পাই মায়া যেন কাউকে এই ঘটনার বিষয়ে কিছু না বলে, তাই ওর চাচা ওকে ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে আর বলছে যদি তুই এই কথা কাউকে বলিস তাহলে আমি তোকে এইভাবে ছাদ থেকে ফেলে দিব। ছোট্ট মায়া তখন ভয় পেয়ে আর কাউকে এই কথাগুলো বলতে পারে না, আর বলবেই বা কাকে? ওই বাসায় তো ওর এই কথা শোনার মতো কেউই নেই। এখান থেকে দৃশ্য বদল হয়। আমরা একজন মেয়ে আর একটি ছেলেকে দেখতে পাই। ওরা শহর থেকে এই গ্রামে এসেছে একজন পুলিশ অফিসারের সঙ্গে দেখা করার জন্য। এখান থেকে দৃশ্য আবারও বদল হয়। এবার আমরা মায়াকে দেখতে পাই। মায়া এখন অনেক বড় হয়ে গিয়েছে এবং ওর একটি বয়স্ক লোকের সঙ্গে বিয়েও হয়ে গিয়েছে। রান্নাঘরে বসে রান্না করছে মায়া এবং লুকিয়ে বিড়ি খাচ্ছে। মায়ের একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে, ও কিছুতেই এই বিড়ি খাওয়া ছাড়তে পারে না। ইনি হচ্ছে মায়ার হাজবেন্ড, উনার নাম হচ্ছে প্রসাদ। মায়া হচ্ছে উনার দ্বিতীয় স্ত্রী। তার আগের ঘরের স্ত্রী মারা গিয়েছে কয়েক বছর হলো, আর সেই আগের ঘরে একজন মেয়েও আছে, ওর নাম হচ্ছে পারুল। তো আমরা দেখতে পাই শহর থেকে প্রসাদের বাসায় একটি ছেলে এসেছে, ওর নাম হচ্ছে যশ। পারুল আর যশ একসঙ্গে পড়াশোনা করত। তো যশের সঙ্গে প্রসাদ বসে কথা বলছিল, তখন সেখানে চা নিয়ে উপস্থিত হয় মায়া এবং সেই চায়ের প্লেটটা যশের সামনে এগিয়ে দেয়। এর ফলে মায়ার গা থেকে কাপড় পড়ে যায়। এই দৃশ্যটা যশ আর মায়ার হাজবেন্ড প্রসাদ খুব ভালোভাবেই লক্ষ্য করে, কিন্তু বিষয়টা ভালোভাবে নেয় না প্রসাদ, কারণ একে তো সুন্দরী ওয়াইফ, তার মধ্যে যুবতী। এর জন্য প্রসাদের একটু আনইজি লাগতে থাকে। এদিক দিয়ে মায়াকে প্রথমবার দেখার সঙ্গে সঙ্গে যশের বেশ ভালো লেগে যায়, আর তাই যশ মায়াকে দেখে বলে ফেলে, আচ্ছা আপনি কি পারুলের বোন? এখন এই কথা শুনে মায়া সবার সামনে হেসে ফেলে আর বলে, না আমি পারুলের বোন না, আমি পারুলের সৎ মা। কিন্তু এই কথা শুনে এবার প্রসাদ একটু লজ্জা পেয়ে যায়। তার মধ্যে মায়ার এরকম হাসি প্রসাদকে একরকম রাগিয়ে তুলে, তাই প্রসাদ একটু রেগে গিয়ে মায়াকে ধমক দিয়ে রুমের ভেতরে চলে যেতে বলে। তো এখান থেকে সিন শিফট হয়। রুমের ভেতরে আমরা মায়া আর পারুলকে দেখতে পাই। মায়া পারুলকে জিজ্ঞেস করে, আচ্ছা পারুল তুমি কি এই ছেলেকে পছন্দ করো? তখন পারুলের ভাবসাব দেখে মায়া বুঝতে পারে যে হ্যাঁ, পারুল মনে হয় ওকে পছন্দ করে। এরপর আমরা দেখতে পাই রাতের বেলা প্রসাদ মায়ার সঙ্গে কথা বলছে। প্রসাদ বলে, তুমি সব সময় সবার সামনে আমাকে এত নিচু করার চেষ্টা করো কেন? যখন ওই ছেলে তোমাকে পারুলের বোন বলল তখন কি সুন্দর তুমি হেসে দিলে। তুমি কি আমাকে ওর কাছে ছোট করতে চেয়েছিলে? এইসব কথা বলতে বলতেই এক পর্যায়ে মায়ার গালে প্রসাদ একটি থাপ্পড় মেরে বসে, আর
আর বলে, আমি কি ওই ছেলের থেকে কোনো অংশে কম নাকি? আজকে তোমাকে আমি দেখিয়ে দিব আমিও যে কোনো অংশে কম কিছু না। এইসব কথা বলে মায়াকে খাটের উপর ধাক্কা মেরে ফেলে একরকম জোর করেই ওকে ধর্ষণ করে। এদিক দিয়ে বাইরে দাঁড়িয়ে যশ এই সমস্ত ঘটনা শুনছিল। সেখানে পারুলও উপস্থিত ছিল। তখন পারুল যশকে বলে, আমার বাবা এইরকমই, একটুও ভালো মানুষ না, একটুতে কিছু হলেই সে মায়াকে এইভাবে মারধর করে। আমার মাও যখন বেঁচে ছিল আমার বাবা এইভাবেই তাকে অত্যাচার করত। আমার মাকে যদি কারো সঙ্গে একটু কথা বলতেও দেখতো তাও তাকে টর্চার করত। এইসব কথা শুনে সেই দিন সারা রাত যশ ঘুমাতে পারে না। বারবার ও শুধু মায়ার কথাই মনে পড়তে থাকে। তাই পরদিন সকালবেলায় যশ আবারও মায়ার সঙ্গে দেখা করতে যায়। তখন বাসায় কেউ ছিল না। মায়ের সঙ্গে দেখা করার পর যশ ওকে বলে, আপনি সারাদিন কত কাজ করেন, আপনি ক্লান্ত হন না? এটা বলে মায়ার দিকে যশ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মায়া তখন যশকে বলে, কি ভাবছেন আমার দিকে তাকিয়ে? এটাই তো যে আমি এত মার এত অপমান সহ্য করে কেন এই লোকটির সঙ্গে এখানে সংসার করছি? তাহলে আর কি করব? এটা ছাড়া আমার আর কোনো উপায় নেই। যশ তখন বলে, আপনি ছেড়ে দিচ্ছেন না কেন এই বুড়ো লোকটাকে, আর নতুন করে আবারও একটি জীবন শুরু করুন। ওরা যখন এইসব কথা বলছিল তখন বাইরে থেকে প্রসাদ এসে ওদের এই সব কথা শুনে ফেলে। আর ঘরে ঢুকেই প্রচন্ড রাগ হয়ে মায়াকে অনেক বকাঝকা করে। যশকে গলা ধাক্কা দিয়ে ওই বাসা থেকে বের করে দেয়। মায়া সেদিন অনেক ভয় পেয়ে যায়। তাই বারবার প্রসাদের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু শয়তান প্রসাদ ওকে মাফ করে না। উল্টো শাস্তি স্বরূপ মায়ার হাতটি গরম পানির মধ্যে চুবিয়ে ধরে। সেই সময় আমরা ছোট্ট একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ছোটবেলায় ঠিক এইভাবে মায়াকে ওর চাচি শাস্তি স্বরূপ গরম পানিতে ওর হাত চুবিয়ে ধরেছিল, কারণ ওর দোষ ছিল ওর ছোট বোনের খেলনা নিয়ে খেলেছিল। ছোটবেলা থেকেই মায়াকে এইরকম কঠিন শাস্তি পেতে হতো। সিন প্রেজেন্টে চলে আসে। আমরা দেখতে পাই রাতের বেলা লুকিয়ে আবারও যশ মায়ার সঙ্গে দেখা করতে আসে। আর এবার সরাসরি মায়াকে যশ প্রপোজ করে বসে এবং মায়াকে বিয়েও করতে চায়। মায়া তখন কিছুতেই রাজি হতে চায় না। এটা শুনে মায়া যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন যশ আবারও পিছন থেকে বারবার মায়াকে বলতে থাকে, তোমার হাজবেন্ড 2 দিনের জন্য বাইরে চলে যাচ্ছে আর আমি চাই এই 2 দিন তুমি আমার সঙ্গে কাটাও। এই দিক দিয়ে প্রসাদ বাইরে চলে গেলে সত্যিই সেই 2 দিন মায়া যশের সঙ্গে কাটায় এবং আস্তে আস্তে ওর যশকে খুব ভালো লেগে যায়। একটা সময় যশ আর ওর মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে যায়। মায়া যশকে বলে, চলো আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই, একটা নতুন সংসার গড়ে তুলি। যশ তখন মায়াকে বলে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, তোমাকে নিয়ে যে আমি একটা ভালো সংসার ভালো জীবন দিব সেটা তো আমার পক্ষে সম্ভব না। এই কথা শুনে মায়ার মন খারাপ হয়ে যায়। কিন্তু যশ তখন মায়াকে বলে, তবে মায়া একটা রাস্তা আছে যেটা দিয়ে আমরা অনেক টাকা একসঙ্গে পেতে পারি। মায়া বলে, কি সেটা? যশ তখন বলে, আমার ভাই একজন আইএএস অফিসার, কিন্তু সে অনেক দুর্নীতিবাজ, দুর্নীতি করে বেশ অনেক টাকা ইনকাম করেছে। আর সেই টাকাগুলো সে একটি লকারের ভিতরে রেখে দিয়েছে। আর সেই লকারের পাসওয়ার্ডটা সে একটি কাগজে লিখে তার গলা একটি লকেটের ভিতরে লুকিয়ে রাখে। এখন কোনোভাবে যদি ওই লকেটটার ভিতর থেকে ওই পাসওয়ার্ডটা উদ্ধার করা যায় তাহলে ওই লকারের ভিতরে থাকা সব টাকা আমরা পেয়ে যাব। কিন্তু মায়া, এই কাজটা শুধু একমাত্র তোমার দ্বারাই সম্ভব। মায়া তখন বলে, আমি কিভাবে পারবো? যশ তখন বলে, আমার ভাই শুধু দুর্নীতিবাজ না, ওর ভিতরে আরো কিছু বদ অভ্যাস আছে, আর সেটা হচ্ছে ও অনেক নারী লোভী, একাধিক নারীর সঙ্গে ও সম্পর্ক আছে। এখন তুমি যদি একবার কোনোভাবে তাকে তোমার বশে আনতে পারো আর তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারো তাহলেই তুমি ওই লকেট পর্যন্ত পৌঁছাতে পারবে। এবার নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য মায়া এক কথায় এই কাজ করতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যশ মায়াকে একজন গানের টিচার সাজিয়ে ওদের বাসায় নিয়ে যায় এবং যশের ভাবির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। যশের ভাবি মায়ার গান শুনে অনেক মুগ্ধ হয়ে যায় এবং মায়ার কাছে গান শিখার অনুরোধ করে। একদিন মায়া যশের ভাবিকে ছাদে গান শিখাচ্ছিল। তখন মায়া খেয়াল করে যশের বড় ভাই চলে এসেছে, ওর নাম হচ্ছে বিক্রম। তখন মায়া দৌড়ে নিচে চলে আসে আর বিক্রমের সঙ্গে পরিচয় হয়। এরপর মায়া প্রত্যেক দিন জজদের বাসায় যেতে থাকে আর এর ফলে বিক্রমের সঙ্গে কম বেশি প্রত্যেক দিনই মায়ার দেখা হতে থাকে। আস্তে আস্তে বিক্রম আর মায়ার মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হতে থাকে। একদিন মায়া জজদের বাসায় এসে দেখে বিক্রমের ওয়াইফ সোনালী মায়াকে বলছে, আমার হাজবেন্ড বিক্রম আজকে বাসায়, ওর খুব জ্বর এসেছে, তার মধ্যে আমার আবার পরশুদিন একটা প্রোগ্রাম আছে, তাই গানের রেওয়াজ করাটা ভীষণ জরুরি, আমি ছাদে যাচ্ছি গানের রেওয়াজ করতে, তুমি এদিকে একটু খেয়াল রেখো, যদি বিক্রমের কোনো কিছু প্রয়োজন পড়ে। এটা বলে সোনালী ছাদে চলে যায়। এবার মায়া সুযোগ পেয়ে যায় এবং বিক্রমের রুমে গিয়ে তাকে বলে, আপনার ওয়াইফ বাইরে গিয়েছে, যদি আপনার কিছু প্রয়োজন হয় আমাকে বলতে পারেন। এটা বলে ও যখন রুম থেকে বের হতে নেয় ঠিক তখনই ইচ্ছে করে ও হোঁচট খেয়ে পড়ে যায়। আর এটা দেখে বিক্রম সুপারম্যানের মতো দৌড়ে এসে মায়াকে ধরে এবং ওকে খাটে নিয়ে এসে শোয়ায়। আর তখনই মায়া সুযোগ পেয়ে সুযোগের সৎ ব্যবহার করে, মানে বিক্রমকে সিডিউস করতে থাকে। এক পর্যায়ে বিক্রমও মায়ার সঙ্গে শারীরিক সম্পর্ক
সম্পর্ক করতে শুরু করে। এক পর্যায়ে মায়া সুযোগ পেয়ে বিক্রমের গলা থেকে ওই লকেটটা খুলে ওটার ভিতর থেকে ওই লকারের পাসওয়ার্ডটা দেখে নেয়। এরপর বাহিরে এসে সেটা যশকে জানায়। খুশিতে যখন যশ আর মায়া একে অপরকে জড়িয়ে ধরে, ঠিক সেই সময় ওদের দুজনকে অর্জুন নামে একটি ছেলে দেখে ফেলে। এই ছেলেটির সঙ্গে যশের বড় ভাই কিছুদিন আগে মায়ার পরিচয় করিয়ে দিয়েছিল, কারণ মায়া বিক্রমকে জানিয়েছিল যে ওর যে পৈতৃক বাড়িটা আছে সেটাও সেল করতে চায়। তাই ও যশের ভাইকে বলে একজন বড় ব্রোকারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বলে। তখন বিক্রমও এই ছেলেটার সঙ্গে মায়াকে পরিচয় করিয়ে দিয়েছিল। এখন এই অর্জুন মায়াকে আর যশকে শুধু একসঙ্গে দেখেই না, বরং ওদের প্ল্যানও শুনে ফেলে। তাই এবার যশ আর মায়া অর্জুনকে ওদের পার্টনার বানিয়ে ফেলে। এবার ওরা তিনজনে মিলে ছাদে বসে প্ল্যান করছিল। ঠিক এমন সময় যশের বড় ভাই ওকে ফোন করে। যশ ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে ছাদ থেকে নিচে নেমে যায়। আর তখন আমরা দেখতে পাই মায়া অর্জুনের পাশে গিয়ে আস্তে করে বলছে, যদি কোটিপতি হতে চাও তাহলে আমার পার্টনার হয়ে যাও। আর এই কথা শুনে এক কথায় অর্জুন রাজি হয়ে যায়। এতে আমরা এতটুকু বুঝতে পারি যে মায়া হয়তো অন্য কোনো প্ল্যান করছে, যেটা যশ জানে না। যাই হোক, পরের সিনে আমরা দেখতে পাই বিক্রম আর ওর ওয়াইফ বাহিরে যাচ্ছে। আর এই সুযোগে যশ তাদের রুমে ঢুকে ওই লকার থেকে সব টাকা পয়সা বের করে ফেলে। এরপর যশ মায়ার সঙ্গে দেখা করে, কিন্তু তখন যশ মায়াকে বলে, আমি তো পাসওয়ার্ড দিয়ে ওই লকারটা খুলেছি, কিন্তু ওটার ভিতরে কোনো টাকা পয়সা ছিল না। এটা শুনে মায়া অনেক অবাক হয়ে যায়। ও বলে, আচ্ছা বাদ দাও ওইসব টাকা পয়সা, আমার এখন এগুলোর কিচ্ছু দরকার নেই, চলো আমরা দুজন এখান থেকে অনেক দূরে পালিয়ে যাই। কিন্তু তখন যশ বলে, না এটা তো সম্ভব না, এখন যেহেতু কোনো টাকা পয়সা পাইনি, তাই এখন এই মুহূর্তে তোমাকে নিয়ে আমি কিভাবে পালিয়ে যাব, এটা তো সম্ভব না। তাই মায়া বলছিলাম যে কয়েকটা দিন আমরা আলাদা থাকি, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। মায়া তখন বলে, এটা তুমি কি বলছো, তোমার জন্য আমি এত কিছু করেছি, তোমার জন্য আরেকজন পরপুরুষের সঙ্গে আমি শারীরিক সম্পর্কও করেছি, আর তুমি এখন আমার সঙ্গে এইরকম আচরণ করছো, আমাকে ছেড়ে দিচ্ছ। যশ তখন বলে, দেখো মায়া, আমাকে কিছুদিন সময় দাও, আমি চেষ্টা করব সবকিছু ঠিক করে দেওয়ার। মায়া তখন অনেক কান্না করতে থাকে। এক পর্যায়ে যশ মায়াকে জড়িয়ে ধরে, কিন্তু শয়তান যশ জড়িয়ে ধরলে কি হবে, আমরা দেখতে পাই পিছনে ঠিকই ও মুচকি মুচকি হাসছিল। বুঝাই যাচ্ছিল যে এটা যশের একটি প্ল্যানের অংশ। কিন্তু ঠিক সেই মুহূর্তে এমন একটি ঘটনা ঘটে যায় যেটাই পুরো মুভির মোড়ই পাল্টে দেয়। যশ আর মায়া যেখানে দাঁড়িয়েছিল সেটা ছিল একটি পাহাড়ের চূড়ায়। এমন সময় কান্না করতে করতে হঠাৎ করে মায়া কান্না থামিয়ে যশের দিকে একবার তাকায়, আর ঠিক সেই মুহূর্তে যশকে একটা ধাক্কা মেরে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। আর একবারও যশের দিকে না তাকিয়ে খুব স্বাভাবিকভাবে মায়া সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসে। কেন মায়া যশকে এইভাবে পাহাড়ের চূড়া থেকে ফেলে দিল, কেই মায়া? এখান থেকেই মুভির আসল রহস্য বের হতে শুরু করে। সিন এখান থেকে প্রেজেন্টে চলে যায়, মানে বর্তমানে। আমরা একটি পুলিশ স্টেশন দেখতে পাই, আর সেখানে আমরা একজন মহিলা পুলিশ অফিসারকে দেখতে পাই যার নাম মালিকা। দেখতে পাই মালিকার সঙ্গে দুটি ছেলে মেয়ে দেখা করতে আসে। এই দুটি ছেলে মেয়ে হচ্ছে আমরা মুভির শুরুতে যে দুজন ছেলে মেয়েকে দেখেছিলাম যে তারা একটি পুলিশ স্টেশন খুঁজছিল, ওরা হচ্ছে তারাই। আসলে এতক্ষণ আমরা যে ঘটনাগুলো দেখলাম, এই সব ঘটনাগুলো আসলে একটি ফ্ল্যাশব্যাক ছিল যেটা পূর্বে ঘটে গিয়েছিল। আসলে এতক্ষণ এই সমস্ত ঘটনা অফিসার মালিকা এই দুজন ছেলে মেয়েকে বলছিল। আসলে এই দুজন ছেলে মেয়ে হচ্ছে ক্রিমিনাল সাইকোলজিস্ট স্টুডেন্ট। ওরা আসলে মায়াকে বেছে নিয়েছে রিসার্চ করার জন্য। তখন অফিসার মালিকা ওদেরকে জিজ্ঞেস করে যে তোমরা এত কিছু রেখে মায়াকে নিয়ে কেন রিসার্চ করতে চাও? তখন সেখানে থাকা ছেলেটি অফিসার মালিকাকে বলে, কারণ ম্যাডাম, বিগত 5 বছরের মধ্যে ইন্ডিয়ার ডেডলি ফিমেল কিলারদের মধ্যে মায়া অন্যতম একজন, আর তাই উনাকেই আমরা বেছে নিয়েছি আমাদের রিসার্চের জন্য। কারণ আমরা জানতে চাই যে একজন সাধারণ মেয়ে কিভাবে এত ভয়ঙ্কর কিলার হয়ে গেল। অফিসার মালিকা তখন বলে, আরে তোমরা যাকে সাধারণ মেয়ে বলছো সে কখনোই সাধারণ মেয়ে ছিল না, ও অনেক ভয়ঙ্কর চালাক একটি মেয়ে। ওর সঙ্গে আজ পর্যন্ত যারা যারা অন্যায় করেছে তারা কেউ ওর হাত থেকে বেঁচে ফিরতে পারেনি। অফিসার তখন কাহিনী বলতে শুরু করে। সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই একটি গাড়ির উপরে বসে বিড়ি খেতে খেতে মায়া বলছে, বেচারা যশ ভেবেছিল আমার সঙ্গে বেইমানি করে পার পেয়ে যাবে, কিন্তু ও বুঝতেই পারেনি আসলে ও আমার সঙ্গে খেলছে না, আমি ওর সঙ্গে খেলছি। আমরা সেখানে অর্জুনকেও দেখতে পাই, সেও মায়ার সঙ্গে একসাথে তালে তাল মিলিয়ে আনন্দ করছে। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই যশের বাসা। সেখানে যশের মৃত্যুর জন্য সবাই শোক প্রকাশ করছিল। সেখানে মায়া রুম থেকে বেরিয়ে বাইরে গার্ডেনে এসে একটি গাছের নিচে বসে বিড়ি ধরানোর চেষ্টা করছিল। তখনই মায়ার সামনে এসে উপস্থিত হয় এই পুলিশ অফিসার মালিকা, এবং পকেট থেকে একটি লাইটার বের করে মায়ার বিড়িটা জ্বালিয়ে দিতে সাহায্য করে। আর এইভাবে
হঠাৎ পুলিশ দেখে মায়া একটু চমকে যায়। অফিসার মালিকাকে দেখে মায়া বলে ওঠে, আসলে আমি সবসময় বিড়ি খাই না, যশের কথা ভেবে মনটা অনেক খারাপ লাগছে, তাই বাহিরে এসে একটু রিল্যাক্স করছি। অফিসার মালিকা তখন মায়ার মাথা থেকে একটি পাকা চুল টান দিয়ে ছিঁড়ে ফেলে আর মায়াকে বলে, এত সুন্দর মানুষের মাথায় পাকা চুল দেখতেই খুব খারাপ লাগছিল, তাই তুলে ফেললাম। এবার মায়া অফিসারকে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন এসেছেন? তখন অফিসার বলে, আমি যশের কেস তদন্ত করতে এসেছি। মায়া তখন অবাক হয়ে বলে, কিন্তু যশ তো আত্মহত্যা করেছে এবং ওর বডির পাশে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে, সেখানে তো স্পষ্টভাবে লিখে দিয়েছে যে ও নাকি একটা মেয়েকে ভালোবাসতো আর সেই মেয়েকে পায়নি বলে ও সুইসাইড করছে। তখন এই কথা শুনে অফিসার মালিকা বলে, আরে এগুলো সব মিথ্যা কথা, আসলে ওর মার্ডার হয়েছে, ওই পাহাড় থেকে ও আত্মহত্যা করেনি, ওকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কারণ যেই দিন ওই ঘটনাটা ঘটেছিল সেদিন ওই পাহাড়ে আরো একটি কাপল ছিল, তারা ঘুরতে এসেছিল সেখানে। দূর থেকে তারা দেখতে পায় বরখা পরা একটা মেয়ে একটি ছেলেকে ধাক্কা মেরে পাহাড় থেকে ফেলে দিচ্ছে। আর তাছাড়া যশের ডেড বডি যখন আমরা খুঁজে পাই তখন ও শরীরে আমরা একটি মহিলার চুল খুঁজে পাই, আর এতে আমরা শিওর হই যে এটা সুইসাইড নয়, মার্ডার। এবার এই কথা শুনে মায়া তো ভীষণ টেনশনে পড়ে যায়, আর অফিসার মালিকার কথা শুনেও মনে হচ্ছিল যে সে আসলে মায়াকেই সন্দেহ করছে। সিন পরিবর্তন হলে আমরা দেখতে পাই অফিসার মালিকা যশের সব পরিচিত জনদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। সবাইকে জিজ্ঞাসাবাদ করার পর যশদের বাসার কাজের ছেলেকেও জিজ্ঞাসা করে। তখন সে উত্তর দেয়, ম্যাডাম আমি এই কেসের বিষয়ে তেমন কিছুই জানি না, তবে হ্যাঁ যশ স্যার মারা যাওয়ার আগে আমি দেখেছিলাম তিনি, অর্জুন স্যার আর মায়া ম্যাডাম তিনজনে মিলে রুমের ভিতরে বসে দরজা বন্ধ করে কি বিষয়ে জানি কথা বলছিল। এবার এই কথা শুনে অর্জুনকে মালিকা পুলিশ স্টেশনে ডেকে নিয়ে আসে। অর্জুন তখন মালিকাকে বলে, ম্যাডাম যেই টাইমে যশের মৃত্যু হয়েছে ওই টাইমে কিন্তু আমি আর মায়া আমাদের বাসাতেই ছিলাম। এটা বলে অর্জুন প্রমাণ স্বরূপ একটি ছবিও দেখায়। ওই দিক দিয়ে আমরা দেখতে পাই অফিসার মালিকা এবার পুরোপুরি শিওর হয়ে গিয়েছে যে এই মার্ডারটা আসলে মায়াই করেছে, কারণ সেদিন যে মালিকা মায়ার মাথা থেকে একটি চুল ছিঁড়েছিল সেই চুলটার সঙ্গে যশের বডিতে যেই চুলটা পাওয়া গিয়েছিল সেটা ডিএনএ টেস্ট করেছে। মায়ার চুলের ডিএনএ আর ওই ডেড বডিতে পাওয়া সেই চুলের ডিএনএ ম্যাচ হয়ে গিয়েছে। কিন্তু এখনো মালিকা মায়াকে অ্যারেস্ট করতে পারেনি, কারণ শুধু একমাত্র একটি চুলের এভিডেন্স দিয়ে মায়াকে অ্যারেস্ট করা যাবে না, ওকে অ্যারেস্ট করতে হলে শক্তপোক্ত প্রমাণ দরকার। তাই এবার অফিসার মালিকা মায়া এবং অর্জুনের বাসার আশেপাশে ইনফরমা লাগিয়ে দেয়, ওরা কখন কোথায় যায়, কি করে, কার সঙ্গে মিশে, এই সব ইনফরমেশন পাওয়ার জন্য। এমনকি কিছু প্লাম্বারের সাহায্যে অর্জুনের বাসার ভিতরেও ক্যামেরা ফিট করে দেয়, যাতে করে ওদের দুজনের বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ পাওয়া যায়। একদিন মালিকা খেয়াল করে যে অর্জুনের বাসায় মায়া এসেছে। যেহেতু অফিসার মালিকা পুরো বাসাটা গোপন ক্যামেরা দিয়ে ঘিরে রেখেছিল, তাই সে ল্যাপটপে বসে এই সব দৃশ্য দেখতে থাকে। মায়া প্রথমে বাসার ভেতরে ঢুকে, এরপর অর্জুনকে মায়া তার বাসার ডকুমেন্টগুলো হস্তান্তর করে, কারণ অর্জুন মায়ার বাসাটা বিক্রি করার ব্যবস্থা করে দিচ্ছিল। এই দিক দিয়ে আমরা দেখতে পাই হঠাৎ করেই ইন্সপেক্টর মালিকার কাছে কিছু সন্দেহজনক মনে হয়, তাই সে দ্রুত পুলিশ ফোর্স নিয়ে অর্জুনের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে অর্জুনের বাসায়ও পৌঁছে যায়। মালিকা কলিং বেল বাজাতেই দরজার সামনে এসে দরজা খুলে দেয় মায়া, আর তখনই আমরা দেখতে পাই মায়ার মুখ থেকে সাদা ফেনা বের হচ্ছে আর সে মাটিতে লুটে পড়েছে। অফিসার মালিকা রুমের ভিতরে গিয়ে দেখতে পায় অর্জুন খাবার টেবিলে মরে পড়ে আছে। অফিসার মালিকা প্রথমে কিছুই বুঝতে পারে না, কিন্তু এটা শিওর হয় যে এই খুনটা আসলে মায়াই করেছে। কিন্তু এবারও তার কাছে কোনো যথাযথ প্রমাণ ছিল না মায়াকে অ্যারেস্ট করার। কিন্তু সে ভাবতে থাকে যে এত ক্যামেরা, এত পুলিশ, সবকিছুর মাঝেও মায়া কি করে অর্জুনকে বিষ খাওয়ালো আর নিজেই বা বিষ খেলো কেন? এখান থেকেই সমস্ত জট খুলতে শুরু করে। সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই আসলেই মায়ার সঙ্গে অর্জুনের অনেক আগে থেকেই পরিচয় ছিল। ইনফ্যাক্ট ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসতো। তখন অর্জুন অনেক গরিব ছিল, কিন্তু হঠাৎ একদিন রাতারাতি অর্জুন অনেক বড় লোক হয়ে যায়। একদিন অর্জুন মায়ার বাসায় এসে ওর চাচা চাচির কাছে মায়াকে বিয়ে করার প্রস্তাব দেয়, কিন্তু শয়তান চাচা চাচি বড়লোক অর্জুনকে দেখে মায়ার সঙ্গে বিয়ে না দিয়ে উল্টো অর্জুনকে যৌতুকের লোভ দেখিয়ে নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিতে চায়। এবং অবাক করার মতো বিষয় এই যে শয়তান অর্জুন টাকা পয়সার কথা শুনে সঙ্গে সঙ্গে মায়াকে প্রত্যাখ্যান করে মায়ার চাচাতো বোনকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আর শয়তান চাচা চাচি মায়ার জন্য একটি বুড়ো পাত্র ঠিক করে, এমনকি সেই বুড়োর কাছ থেকে অনেকগুলো টাকাও নেয়। এবার এই বুড়ো যখন মায়ার সঙ্গে রুমের ভেতর দেখা করতে যায় তখন মায়া অনেক রাগ হয়ে যায় আর বুড়োকে মারধর করে ওই রুম থেকে তাড়িয়ে দেয়। এবার এই দৃশ্য দেখে মায়ার চাচা ওর উপর ভীষণ রেগে যায়। এরপর মায়ার চাচা ওর রুমের ভিতরে ঢুকে আর দরজাটা লাগিয়ে দেয় আর শাস্তি স্বরূপ মায়াকে নির্মম ভাবে করে। এগুলো সব কিন্তু মায়ার চাচি জানতো।
কিন্তু শয়তান চাচি তবুও এটার কোনো প্রতিবাদ করত না। সেদিন মায়ার অনেক কষ্ট লাগে, ও অনেক কান্না করে। বাবা মা না থাকার কারণে আজকে এই মেয়েটার এত অপমান, এত কষ্ট সহ্য করা লাগছে। এবার মায়া ভয়ঙ্কর একটি সিদ্ধান্ত নিয়ে নেয়, ও আর এই অত্যাচার সহ্য করবে না। এবারও সমস্ত রাগ সবকিছুর বাঁধ ভেঙে যায়। ও পাগলের মতো চিৎকার করতে করতে রুম থেকে বেরিয়ে এসে দেখতে পায় ওর চাচা চাচি রান্নাঘরে বসে আছে, আর আশেপাশে তাকাতেই ও একটি কেরোসিনের বোতল দেখে, আর সঙ্গে সঙ্গে সেটা তুলে ওর চাচার গায়ে ওই কেরোসিন ছুঁড়ে মারতে থাকে। এরপর চুলা থেকে একটি জ্বলন্ত কাঠ নিয়ে ওর চাচার গায়ে আগুন লাগিয়ে দেয়। এই দিক দিয়ে মায়ার চাচি চিৎকার করতে থাকে, কিন্তু ততক্ষণে আগুন মায়ার চাচার পুরো শরীরে লেগে গিয়েছে। মায়ার চাচা রান্নাঘরে দৌড়াদৌড়ি করতে থাকে, ছুটাছুটি করতে থাকে। এক পর্যায়ে ওই রান্নাঘরের কোনায় একটি সিলিন্ডার রাখা ছিল, মায়ার চাচার জ্বলন্ত শরীর ওই সিলিন্ডারের উপরে গিয়ে পড়ে। এটা দেখে মায়া রান্নাঘর থেকে বেরিয়ে যায়, আর সঙ্গে সঙ্গে ওই সিলিন্ডারটা বিস্ফোরণ হয়, আর পুরো রান্নাঘরটা উড়ে যায়। সেই দিন ওই বিস্ফোরণে মায়ার চাচার সঙ্গে ওর চাচিও মারা যায়। সেই দিনও মায়া চালাকি করে কান্না করতে করতে বাহিরে এসে পুলিশ আর ফায়ার ব্রিগেডকে ফোন দিয়েছিল, এবং সেই দিনও কোনো প্রমাণ না থাকার কারণে মায়া পুলিশের হাত থেকে বেঁচে যায়। কেউ জানতেও পারে না যে এই খুনগুলো মায়াই করেছিল। সেই দিন ওর চাচা চাচিকে শাস্তি দিয়েছিল ঠিকই, কিন্তু বাকি রয়ে গিয়েছিল এই অর্জুন। তাই সেই দিনের সেই নোংরা অপরাধের শাস্তি স্বরূপ আজকে মায়া অর্জুনকে হত্যা করলো। সিন আবারও প্রেজেন্টে চলে আসে। আমরা দেখতে পাই কি করে মায়া অর্জুনকে বিষ দিয়ে হত্যা করলো, এবং নিজেও একটু বিষ খেয়ে নিয়েছিল, যাতে করে পুলিশ এটা ভাবে যে ওদের দুজনকেই কেউ হয়তো মারার চেষ্টা করেছিল, এবং মায়া বেঁচে গিয়েছে। তো মায়া যখন অর্জুনের বাসায় আসে তখন অর্জুন ড্রাঙ্ক অবস্থায় ছিল। ড্রাঙ্ক অবস্থাতেই অর্জুন মায়াকে ওর সঙ্গে খাবার খেতে বলে। ওই সুযোগে মায়া সিসি ক্যামেরার আড়ালে লুকিয়ে অর্জুনের খাবারে বিষ ঢেলে দেয়। এরপর সেটা অর্জুনকে খেতে দেয়, এবং অল্প একটু নিজেও খেয়ে নেয়। আর প্ল্যান মতো পুলিশ যখন অর্জুনের বাসায় আসে তখন মায়া গেট খুলে পুলিশের সামনে মারা যাওয়ার অ্যাক্টিং করে, যাতে করে পুলিশ এটা ভেবে নেয় যে এই হত্যার পিছনে অন্য কারো হাত আছে। এবার এই সব ঘটনার পর পুলিশ অফিসার মালিকা খুব ভালোভাবেই বুঝতে পারে যে এটার পিছনে কার হাত আছে, কারণ আগে থেকেই মায়ার উপরে সন্দেহ ছিল মালিকার। তাই এবার অফিসার মালিকা মায়ার সঙ্গে হসপিটালে দেখা করতে যায়। মায়া তখন অ্যাক্টিং করে কান্না করতে করতে বলে, আমাকে কে মারতে চেয়েছিল ম্যাডাম? মালিকা তো আগে থেকেই জানতো যে এই সবকিছু মায়ারই চাল, কিন্তু তারপরেও সে মায়ার মুখ থেকে সব বের করার জন্য ওকে বলে, তুমি কোনো টেনশন নিও না মায়া, অতি দ্রুতই অপরাধীকে আমি ধরে ফেলবো। সে এখন আমার একদম কাছে আছে, যেরকম তুমি আর আমি বসে আছি। ও আমার হাত থেকে কখনোই পালাতে পারবে না, শুধু একটু প্রমাণের অপেক্ষা। আর প্রমাণ পাওয়া গেলেই সঙ্গে সঙ্গে ওর চুল ধরে আমি জেলের ভিতরে নিয়ে ঢুকাবো। তখন মায়া চালাকি করে উত্তর দেয়, ম্যাডাম সেও তো আপনার মতো একজন নারী, তাই তাকেও ধরা হয়তো এতটা সহজ হবে না, কিন্তু তারপরেও ট্রাই করে দেখতে পারেন। এবার এই কথা শুনে অফিসার মালিকার ইগোতে লেগে যায়, তাই সে এবার পুরো দমে এই কেসটি নিয়ে পড়ে যায়। এটা নিয়ে ইনভেস্টিগেশন করতে শুরু করে, যাতে করে একটু ক্লু পায়। হয়ও সেটাই, সে একটি ক্লু পেয়েও যায়। অফিসার মালিকা জানতে পারে যে মায়ার বাসায় একটি কাজের ছেলে কাজ করত, ওর নাম ছিল রামলাল। কিন্তু হঠাৎ করেই সেই রামলাল মায়াদের বাসা ছেড়ে জর্জদের বাসায় গিয়ে কাজ নেয়, আর এই বিষয়টা অফিসার মালিকার কাছে একটু সন্দেহ লাগে। তাই সে এবার কাজের ছেলে রামলালকে থানায় ধরে নিয়ে আসে, আর আচ্ছা করে ধোলাই দেয়। ওই দিক দিয়ে এই নিউজটা অফিসার মালিকা এবার কল করে মায়াকে জানায়। এবার মায়া ভীষণ টেনশনে পড়ে যায়, কারণ এই কাজের ছেলেটাই মায়ার একমাত্র সহযোগী ছিল এই ক্রাইমগুলো করার পিছনে। ওই মুহূর্তে মায়ার ঘরে উপস্থিত হয় ওর বুড়ো হাজবেন্ড প্রসাদ। মায়া কিন্তু এখনো এই লোকের সঙ্গে সংসার করছে। তো প্রসাদ রুমের ভিতরে ঢুকে মায়াকে চিৎকার করে বলে, তুই এখনো খাবার বাড়িসনি কেন? মায়া তখন একটু আস্তে আস্তে বলে, আমাদের কাজের ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে, তুমি কি শুনেছ? প্রসাদ তখন রেগে গিয়ে বলে, এতে তোর কি হয়েছে? তোর সঙ্গে কি ওর কোনো সম্পর্ক আছে? এইসব কথা বলে আরো অনেক বাজে কথা বলে মায়াকে। কিন্তু এত কথা শুনেও মায়া রাগ না হয়ে ঠান্ডা মাথায় ওর হাজবেন্ডকে শান্ত করে, আর তাকে বলে, তোমার সঙ্গে আমি অনেক অপরাধ করেছি, তুমি আমার স্বামী, কিন্তু আজ পর্যন্ত তোমাকে আমি ভালো করে আদরই করতে পারিনি, তাই আমি আজকে তোমাকে অনেক সুখ, অনেক আনন্দ দিতে চাই। আর এই কথা শুনে বুড়ো প্রসাদ তো পুরোই খুশি হয়ে যায়। নিজেকে আরো একটু শক্তিশালী করে তোলার জন্য একসঙ্গে অনেকগুলো যৌন উত্তেজক ওষুধ খেয়ে ফেলে। এরপর মায়ার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এর ঠিক কিছুক্ষণ পর আমরা দেখতে পাই খাটে শুয়ে আছে মায়া, আর তার পাশে মৃত অবস্থায় পড়ে আছে প্রসাদ। বিয়ের পর থেকে এই শয়তান বুড়ো মায়াকে অনেক কষ্ট দিয়েছে। আজকের এই দিনটার আশায় অনেক দিন ধরে ছিল মায়া। ওর শেষ শত্রু ছিল এই লোকটি।
আর তার মৃত্যুর মধ্য দিয়ে মায়া শত্রুদের সমাপ্ত ঘটে। আসলে প্রসাদের ছিল হাই ডায়াবেটিস, তো বেশ কিছুদিন ধরে মায়ার কথায় ওর বাসার কাজের ছেলে রামলাল প্রত্যেক দিন প্রসাদকে হাই ডোজের ইনসুলিন দিত। আর এর ফলে গতকাল রাতে প্রসাদ অনেকগুলো যৌন উত্তেজক ওষুধ একসঙ্গে খেয়ে ফেলার কারণে উল্টো রিয়াকশন করেছিল, আর তাই সে হার্ট অ্যাটাক করে মারা যায়। আবারও পরদিন অফিসার মালিকা মায়ার বাসায় আসে আর মায়ার সামনে বসে প্রসাদের পোস্টমর্টেম রিপোর্টটা পড়তে থাকে। তো রিপোর্ট পড়া শেষ করে এবার অফিসার মালিকা সরাসরি মায়াকে বলে ফেলে, এবারও তুমি পারফেক্ট ক্রাইম করতে পেরেছো, কোনো প্রমাণ রাখোনি। তবে যে তোমাকে ভালোভাবে চিনে সে খুব সহজেই বুঝতে পারবে যে এই হত্যার পিছনেও তোমারই হাত আছে। কিন্তু মায়া, আমার মনে হচ্ছে তোমার দিন শেষ, তোমার এবার জেলে যেতেই হবে, কারণ তোমার বাসার কাজের ছেলে রামলাল তোমার আর যশের অবৈধ সম্পর্কের কথা আমাদেরকে বলে দিয়েছে এবং এটাও বলেছে যে তুমিই নাকি যশকে হত্যা করেছো। অফিসার মালিকা এবার মায়াকে বলে, তোমার সব খেল শেষ, এবার তোমাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। যশকে মারার অপরাধে তোমাকে অ্যারেস্ট করা হলো। মায়াকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যাওয়া হয়। এর বেশ কিছুদিন পর আমরা দেখতে পাই মায়ার সঙ্গে অফিসার মালিকা দেখা করতে আসে। এরপর সে মায়াকে বলে, মায়া, তুমি তো এখন অ্যারেস্ট হয়ে গিয়েছো, জেলের ভিতরে আছো, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই, আর তা হলো আমার মনে হয় তুমি যশকে শুধু টাকার জন্য হত্যা করনি, এর পিছনে অন্য কোনো রহস্য আছে। কি সেই রহস্য, তুমি কি আমাকে সেটা বলতে পারো? মায়া তখন কিছুক্ষণ চুপ থেকে এরপর সে যশকে হত্যা করার পিছনে আসল কাহিনীটা অফিসার মালিকাকে জানায়। সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা মায়াকে দেখতে পাই অনেক তাড়াহুড়া করে ও হসপিটালে যাচ্ছে ওর এক বান্ধবীর সঙ্গে দেখা করতে। এই মেয়েটির নাম হচ্ছে সোনিয়া। মায়া হসপিটালে গিয়ে দেখতে পায় সোনিয়া বেডে শুয়ে আছে, পাশে ওর বড় ভাই দাঁড়ানো। কি হয়েছে যখন মায়া এটা জানতে চায় তখন সোনিয়ার বড় ভাই মায়াকে বলে, একটি ছেলের সঙ্গে ওর বোনের রিলেশন হয়েছিল। ওই ছেলেটি সোনিয়াকে প্রমিস করেছিল যে সে সোনিয়াকে বিয়ে করবে, বিয়ের প্রলোভন দেখিয়ে ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করে, কিন্তু এরপর ওই ছেলেটা সোনিয়াকে ছেড়ে দিয়ে অন্য আরেকটি মেয়ের সঙ্গে গিয়ে রিলেশনে জড়ায়। আর এই বিষয়টা যখন সোনিয়া জানতে পারে তখন ও আর সহ্য করতে না পেরে সুইসাইড করার চেষ্টা করে। এই ছেলেটাই ছিল যশ। যশকে তখন মায়া চিনত না। এবার এই সবকিছু জানার পর মায়া প্রচন্ড রেগে যায় যশের উপর। ও প্রতিজ্ঞা করে যেভাবেই হোক ও যশকে হত্যা করবে। এইরকম একটি নোংরা ছেলের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর এরপরই মায়া প্ল্যান করতে শুরু করে দেয় যে যশকে কিভাবে হত্যা করবে। প্রথমে মায়া যশের পুরো ফ্যামিলিকে ফলো করতে শুরু করে। এবার সব ইনফরমেশন জোগাড় করার পর মায়া একজন কাজের মহিলা সেজে যশদের বাসায় কাজ নেয়। একদিন সুযোগ বুঝে যশের মোবাইলটা লুকিয়ে মায়া চেক করে আর দেখতে পায় যে যশ একটি মেয়ের সঙ্গে রিলেশন করছে। আর এই মেয়েটি আর কেউ না, প্রসাদের মেয়ে পারুল। তখন কিন্তু প্রসাদের সঙ্গে মায়ার বিয়ে হয়নি। এবার মায়া একটি প্ল্যান করে। সে এবার একটি ঘটকের মাধ্যমে প্রসাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠায়। প্রসাদ তো প্রস্তাব পেয়ে প্রথমেই রাজি হয়ে যায়। এত সুন্দর আর ইয়াং একটি মেয়েকে বিয়ে করার সুযোগ তো আর বারবার আসে না। কিন্তু প্রসাদ তো আর এটা জানতো না যে মায়া ওকে বিয়ে করছে অন্য এক কারণে এবং ওর মৃত্যু যে এই মায়ার হাতেই হবে। তো বিয়ের পর আমরা মুভির শুরুতে যেরকম দেখতে পেরেছিলাম যে পারুলের সঙ্গে দেখা করতে শহর থেকে যশ আসে আর এসেই ও মায়াকে দেখে পছন্দ করে ফেলে। এগুলো সবকিছুই কিন্তু আসলে মায়ার একটি প্ল্যান ছিল। সে ইচ্ছে করেই যশের সামনে গিয়ে ওর সঙ্গে এত রোমান্টিক কথা বলতো। আর এই সব কথা শুনে যশ পারুলকে ছেড়ে দিয়ে মায়ার সঙ্গে রিলেশনে জড়িয়ে যায়। কিন্তু যশ অনেক বেইমান একজন মানুষ ছিল। সে ভেবেছিল মায়াও হয়তো ওকে সত্যিই ভালোবেসে ফেলেছে, তাই ও চেয়েছিল মায়াকে ব্যবহার করে ওর বড় ভাইয়ের লকার থেকে সমস্ত টাকা পয়সা চুরি করতে। প্ল্যানটাও সুন্দরভাবে সাকসেসফুল হয়েছিল। এরপর বেইমান যশ এসে মায়াকে বলেছিল যে সে ওই লকারে কোনো টাকা পায়নি। কিন্তু যশ তো জানতো না যে মায়া তাদের বাসায় একটি কাজের ছেলেকে সেট করে রেখেছে। আর সেই কাজের ছেলে আর কেউ না, ও হচ্ছে সেই রামলাল। যেই দিন রাতে যশ লকার থেকে সবগুলো টাকা বের করে অন্য জায়গায় লুকাচ্ছিল তখন যশের পিছনে পিছনে ওই কাজের ছেলেটা গিয়ে ওই জায়গাটা চিনে আসে এবং মায়াকে সেই জায়গার কথা জানিয়ে দেয়। এর পরের ঘটনা তো আমরা সবই জানি যে মায়া যশকে পাহাড় থেকে ফেলে দিয়ে হত্যা করে। এরপর যশে চুরি করে আনা ওই সব টাকা পয়সা মায়া ও নিজের কাছে এনে লুকিয়ে রাখে। আর এইভাবে মায়া ওর আর ওর বান্ধবীর সঙ্গে হওয়া অপরাধের প্রতিশোধ নেয়। এখান থেকে সিন আবারও প্রেজেন্টে চলে আসে, মানে সেই জেলখানার ভিতরে যেখানে মায়া আর মালিকা কথা বলছিল। এবার এই সমস্ত ঘটনা শুনে অফিসার মালিকার প্রচন্ড খারাপ লাগে। সে বুঝতে পারে যে আসলে মায়া কোনো খারাপ মেয়ে না। সে যত অপরাধ করেছে তার পিছনে একটি ভালো উদ্দেশ্য ছিল, আর সেটি হচ্ছে অপরাধীদেরকে শাস্তি দেওয়া, যেটা অনেক সময় আইনও করতে পারে না। অনেক সময় আইন ভালো মানুষদেরকে শাস্তি দেয় আর খারাপ মানুষরা আইনের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে যায়। আর সেই খারাপ মানুষগুলোকেই শাস্তি দিত মায়া। এইবার অফিসার মালিকা একটি বড় সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে মায়ার মতো এরকম একটি সাহসী
সাহসী মেয়েকে এই জেলের ভিতরে পচে মরতে দিতে পারে না। সে যে করেই হোক মায়াকে এই জেল থেকে বের করবে, কিন্তু আইনের মাধ্যমে ওকে জেল থেকে বের করা অসম্ভব। তাই সে মায়াকে জেল থেকে পালাতে সাহায্য করে এবং সেই অনুযায়ী অফিসার মালিকা একটি প্ল্যান বানায়। জেলের রান্নাঘরে মায়া রান্না করতে থাকে, আর ঠিক তখনই জেলের রান্নাঘরের সিলিন্ডারটা ব্লাস্ট হয়ে যায়। আর ওই সুযোগে অফিসার মালিকা মায়াকে জেল থেকে লুকিয়ে বের করে ফেলে। আর এদিক দিয়ে জেলের সবাই ভেবে নেয় যে মায়া ওই সিলিন্ডার বিস্ফোরণে মারা গেছে, আর তাই মায়ার জায়গায় অফিসার মালিকা একটি মহিলার মৃতদেহ এনে রেখে দেয়। আর এইভাবেই মায়াকে ওই জেল থেকে বের করে। পরের সিনে আমরা দেখতে পাই মায়া আর অফিসার মালিকা গাড়িতে বসে আছে, আর গাড়ির পিছনের সিটে একটি ব্যাগ রাখা, আর সেটার ভিতরেই আছে যশের ভাইয়ের লকার থেকে বের করে আনা ওই টাকাগুলো। এবার সেই টাকাগুলোর অর্ধেক মায়া অফিসার মালিকাকে দেয় আর অর্ধেক নিজের কাছে রাখে। এরপর অফিসার মালিকা মায়াকে একটি লোকের সন্ধান দেয়। ওই লোকটি অনেক বড় বিজনেসম্যান। কিছুদিন আগেই ওই লোকটি একটি ভুয়া স্কিম তৈরি করে, আর ওই স্কিমের জন্য অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় আর আত্মহত্যা করে, কিন্তু ওই শয়তান লোকটির কোনো শাস্তি হয় না। আর তাই মালিকা সিদ্ধান্ত নিয়েছে ওই লোকটিকে মায়া শাস্তি দিবে। তো যেই ভাবা সেই কাজ, মায়াকে অনেক সুন্দর এবং বড়লোক একটি মেয়ে বানিয়ে ওই বিজনেসম্যানের কাছে পাঠায় এবং মায়া অনেক সুন্দরভাবে ওই বিজনেসম্যানের সঙ্গে মেলামেশা করতে শুরু করে। কিন্তু এর কিছুদিন পরই আমরা নিউজে দেখতে পাই ওই বিজনেসম্যানের একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। আর এই নিউজটার মাধ্যমে মুভিটিও এখানে শেষ হয়। তবে আমরা এই জিনিসটার মাধ্যমে এটা বুঝতে পারলাম যে মায়া এখনো ওর কাজ চালু রেখেছে আর তাকে সাহায্য করছে অফিসার মালিকা। আসলে মায়া যেটা করেছে সেটা ওই দেশের আইন আদালত কেউ করতে পারেনি। যুগের পর যুগ অপরাধীরা অর্থ ক্ষমতার জোর দেখিয়ে অপরাধ করে পার পেয়ে যায়, আর সেই সব অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্যই যুগে যুগে মায়ার মতো এরকম সাহসী মানুষ তৈরি হয়। সো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। এতক্ষণ যারা পুরো এক্সপ্লেনেশনটা জুড়ে আমার সঙ্গে ছিলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাতে চাই। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করতে একদম ভুলবেন না। আবারও হাজির হব নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততদিন আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।